ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও আমি ক্লাস 8-এ আমার লেসন 9 থেকে যে প্রশ্নগুলো আছে, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো নিয়ে চলে এসেছি। তো চলো স্টুডেন্টস, দেরি না করে দেখা যাক। প্রথম প্রশ্নটা দেখো, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? এই দিনটি আমাদের ভারতবাসীর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন থেকে ভারত আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছে। আর 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। প্রজাতন্ত্র দিবস, ভারতীয় সংবিধানে ভারতকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। ভারতের নেতৃবৃন্দ 1950 খ্রিস্টাব্দ থেকে 26শে জানুয়ারি দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসেবে স্মরণীয় করে রাখেন। প্রতি বছরই 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস হিসেবে তাই পালন করা হয়। আর ওই দিনটির ঐতিহাসিক গুরুত্ব, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে রচিত খসড়া সংবিধান 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর গণপরিষদে গৃহীত হয়েছিল। কিন্তু নেতৃবৃন্দ ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণ করে এর 2 মাস পরে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী করে, কারণ পরাধীন ভারতে 1930 খ্রিস্টাব্দ থেকে 47 খ্রিস্টাব্দ পর্যন্ত 26শে জানুয়ারি দিনটি ভারতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখি আমরা। ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? অনেক সময় বলতে গেলে আসে প্রায় প্রশ্ন এটা। তার কারণ এখানে দেখো, ধর্মনিরপেক্ষ বলতে এখানে বোঝানো হয়েছে যে ভারত এমন একটি রাষ্ট্র যার নিজস্ব কোনো ধর্ম নেই, কারণ এখানে বিভিন্ন ধর্মের জাতির মানুষ এখানে বসবাস করে। হ্যাঁ, কারণ ভারত কোনো বিশেষ ধর্মকে সাহায্য বা সমর্থন করবে না, রাষ্ট্র এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে প্রাধান্য দেবে না, বা বিশেষ কোনো ধর্মের বিরোধিতাও করবে না, এবং প্রত্যেক ভারতীয় নাগরিক নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবে। ঠিক আছে, ব্যাপারটা দেখো, মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কি উদ্যোগ নিয়েছিলেন? ভারতীয় জনসমাজে সামাজিকভাবে অস্পৃশ্য মানুষেরাই দলিত নামে পরিচিত ছিলেন। মহাত্মা গান্ধী ভারতের দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছিলেন। যেমন প্রথমে 1 নম্বর পয়েন্টে যদি দেখি, তিনি 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের প্রস্তাবে অস্পৃশ্যতা দূরীকরণকে স্বরাজ অর্জনের জরুরি শর্ত বলে উল্লেখ করেছিলেন। দ্বিতীয়, তিনি হিন্দু মন্দিরে দলিতদের ঢুকতে পারার অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন। তৃতীয়, 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারার কথা ঘোষণা করে দলিতদের তপশিলি জাতি হিসেবে আলাদা নির্বাচনের অধিকার দেন। এক্ষেত্রে মহাত্মা গান্ধী দলিত নেতা বি.আর. আম্বেদকরের সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষর করে তপশিলি জাতির জন্য 151টি আসন সংরক্ষণের ব্যবস্থা তিনি করেন। তারপরে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার গঠন কীরকম? আমরা আগের দিন পড়েছিলাম, পঞ্চায়েত ব্যবস্থাকে তোমার এভাবে ভাগ করা হয়েছে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। ঠিক আছে, এগুলিকে পয়েন্ট করে লিখলে ভালো হয়। ফার্স্টে গ্রাম পঞ্চায়েত দেবে, গ্রাম পঞ্চায়েতের কাজ দেবে, তারপরে পঞ্চায়েত সমিতি, এবং শেষে জেলা পরিষদ। দেখো, পৌরসভা গঠন সম্পর্কে কি জানো? এটা আমরা আগের দিন পড়িয়েছিলাম। ঠিক আছে, লিখবে। তারপর আছে ভারতের সংবিধান নাগরিকদের কি কি মৌলিক অধিকারের কথা বলা আছে, খুব ইম্পর্টেন্ট এটা। এগুলো দেওয়া আছে: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এবং কর্তব্য। নাগরিকের মৌলিক কর্তব্য দেখো, দুটো দেওয়া আছে, পড়বে এরকম ভাবে। তারপরে আছে
ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কী? ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের সংবিধানে ভারতকে তাই গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়েছে। এর সংজ্ঞা: যে শাসন ব্যবস্থা জনগণ প্রতিনিধির মাধ্যমে শাসন কাজে অংশগ্রহণ করে এবং নির্বাচিত প্রতিনিধিরা জনগণের প্রতি দায়িত্বশীল থাকে তাকে গণতন্ত্র বলা হয়। এর তাৎপর্য কী? না, ভারতের সংবিধানে গণতন্ত্র বলতে বোঝায় প্রাপ্তবয়স্কে ভোটাধিকারের মাধ্যমে তোমার প্রতিনিধি নির্বাচন। ভারতের জনগণ ভোট দিয়ে কেন্দ্র, প্রাদেশিক আইনসভায় ও স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানে প্রতিনিধি নির্বাচন করে। ঠিক আছে? আর ওটা যেহেতু তোমার 2 বা 3 নম্বরে, আমরা একটু আগে যেটা পড়লাম নাগরিকদের মৌলিক কর্তব্য, বড় করে তোমরা পড়লে পারে তোমরা ওখান থেকে কিছুটা ছোট করেও লিখতে পারবে। সবসময় সব বড়টাই করার চেষ্টা করবে। ঠিক আছে? বড় প্রশ্নের মধ্যে দেখো, তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর নাগরিকদের উন্নয়নের সংবিধানে কী কী ভূমিকা পালন করেছে, এটা অনেক সময় আসে, পয়েন্ট টু পয়েন্ট করে লিখবে। ভারতের সংবিধান নারীদের অধিকার কীভাবে সুরক্ষিত হয়েছে, নারীদের সামাজিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক স্বাধীনতা কতটি জরুরি বলে তোমার মনে হয়, যুক্তি দিয়ে লেখো। এটা অনেক সময় আসে বড় প্রশ্ন, লিখবে তোমরা পয়েন্ট করে। তারপরে নারীদের সামাজিক ক্ষমতা প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্বাধীনতাটা শেষে দেবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। লেসনটা বা তোমাদের যে ফাইনাল পরীক্ষা থার্ড সামেটিভে তোমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই শেষ হলো। আমি আবার প্রথম থেকে রিভাইজ করাবো। তাহলে আজ এই পর্যন্তই থাক। আর যেগুলো করালাম এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে ভালো মার্কস আনতে পারবে। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই থাক। ভালো থেকো তাহলে তোমরা।